আব্দুল্লাহ ঠাকুর, এই যে আমরা যেটা শুনলাম সায়েদ আব্দুল্লাহর কাছে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে জানান দেওয়া, তো এটা কি আপনার কাছে মনে হয় যে ডাকসু এবং জাকসুর বিজয়ের পরে সেই জায়গা থেকে এখন জামাত মনে করছে তারা আরও অনেক ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে আগের চেয়ে, এবং সেই জায়গা থেকে তাদের দাবিতে তারা অটল থাকতে চাইছে? আমরা একটা কথা বোধহয় আলোচনা করে নেওয়া ভালো। আমরা এই যে ফ্যাসিস্টের বিজয়ের পরে আমরা অনেকগুলো এজেন্ডা নিয়ে কথা বলছি, কিন্তু যদি আমরা ধরে নিই, প্রেমিসটা যদি এটা ধরে নিই যে ফ্যাসিস্ট বা আওয়ামী শাসক শেখ হাসিনা যদি একটি গ্রহণযোগ্য, জবাবদিহিমূলক এবং সকলের অংশগ্রহণ ভিত্তিক নির্বাচনের খেলাটা চালাতেন, তাহলে কি 5ই আগস্ট আসতো? কি হতো তাহলে বাংলাদেশে? তাহলে হতো একটা নির্বাচনের পরে আরেকটি নির্বাচন হতো, এবং এইভাবে নির্বাচনের বলটা খেলতো। তাহলে সেই বলটা খেললো না কেন? বলটা খেলাটা ফেসিবাদী শাসকের জন্য। একটু সময় নিলেও আমি আপনাকে একটু উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রেক্ষিতে বলি। 1972 সালের সংবিধানে যে নির্বাচন পদ্ধতির কথা বলা ছিল, তার আলোকেই কিন্তু বাংলাদেশের প্রথম 73-এর নির্বাচন অনুষ্ঠিত হলো। 73-এর নির্বাচনে কারচুপি হলো। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বাদ দিয়ে ঢাকায় এনে ভোট গণে তাদের মতো করে একটি নির্বাচনী ফলাফল দিল, এবং পরে সেই গণতান্ত্রিক পদ্ধতিটা বাদ দিয়ে বাকশাল করলো। তাহলে এই যে বাকশাল পর্যন্ত গেল, এটার সাথে কিন্তু সংবিধানের কোনো সম্পর্ক নাই। এটা সংবিধান অনুমোদিত ছিল না। 75-এর 15ই আগস্টের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলো, এরপরে যখন পর্যায়ক্রমে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে নির্বাচন দিলেন, আবার বাংলাদেশে কিছুদিন নির্বাচন চলল। জেনারেল এরশাদ যখন সামরিক শাসন দিলেন, তখন নির্বাচনটা বন্ধ হয়ে গেল। এরশাদের পরে বেগম জিয়া আন্দোলন করলেন, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসটা চলছিল। ডেমোক্রেটিক প্রসেসটা বিতর্ক ছিল, সমস্ত ডেমোক্রেটিক প্রসেসে এই বিতর্ক আছে, কারণ গণতন্ত্রকে বলাই হয় সংখ্যালঘিষ্ঠের শাসন। এটা হচ্ছে 51 আর 49-এর ভোট, যে 51 পায় সে ক্ষমতা দখল করে, কিন্তু 49টা সংখ্যা। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিতর্ক তো ছিলই এবং না থাকবেই। তার বিতর্কটা চূড়ান্ত আকার নিল কি কোথায়? যখন নির্বাচনের পদ্ধতিটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না এরকম অবস্থা যখন হয়ে গেল, তখন কিন্তু মানুষ ফুলে উঠল। এবং এই রোষটার ব্যাপ্তিকাল কত? এই রোষটার 15.5 বছরের মধ্যে অন্তত ধরেন 15 বছর এই লড়াইটা করেছে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ জোট। হাজার হাজার কর্মীরা গ্রেপ্তার হয়েছে, চোখ উপড়ে ফেলেছে, গুম হয়েছে, নিহত হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, স্বামী তার স্ত্রী হারাইছে, স্ত্রী। এই যে 15 বছরের চিত্রটা আপনি হঠাৎ করে 5ই আগস্টের পরে পাল্টে দিয়ে এখন আপনি বলতেছেন বিএনপি স্বৈরাচারে পরিণত হচ্ছে। কথাটা কখন বলছেন? যে কথাটা আপনি শুরু করেছেন। আপনি এখন যদি ডাকসু এবং জাকসুতে আসেন, আমি আপনাকে আরেকটি রেফারেন্সে যাই। 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত ডাকসুর সেক্রেটারি ছিলেন তখনকার ছাত্র গোলাম আজম সাহেব, পরবর্তীকালে অধ্যাপক গোলাম আজম সাহেব। 69 সালে ইসলামী শিক্ষা প্রবর্তন করার জন্য আব্দুল মালেক, ইসলামী ছাত্র সংঘের যিনি দায়িত্ব ছিলেন, তিনি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসগুলোর সাথে যদি আপনি আলোচনা করেন, ডাকসু এবং জাকসু অবশ্যই আমাদের ছাত্র সমাজের এবং আমাদের তরুণদের একটি বড় প্রতিনিধি। আমরা যাদের কথা বলি, আমরা 52-এর ভাষা আন্দোলনের কথা বলি, আমরা 69-এর গণঅভ্যুত্থানের কথা বলি, 90-এর পরিবর্তনের কথা বলি, এবং আমরা আগস্ট বিপ্লবের কথা বলি। যে পরিবর্তনের কথা বলি, প্রত্যেকটি পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের তরুণরা হচ্ছেন এর হার্ট, লাইফ। তাহলে সেই নির্বাচনটা কি সব কিছু? তা যদি হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমলে যারা বামপন্থী রাজনীতি করেছেন, তার মধ্যে অন্তত দুজনের নাম আমরা উল্লেখ করি যাদের প্রতি তরুণরা মোহাবিষ্ট ছিলেন, যাদের নাম শুনলে তরুণরা উন্মাদের মতো ছুটে যেতেন। তার মধ্যে একজন ছিলেন রাশেদ খান মেনন। তাহলে সেই রাশেদ খান মেনন আজকে চৌর্যবৃত্তির অপরাধে কারাগারে আছেন, উইথ হিজ অল ব্যাকগ্রাউন্ড। তিনি আব্দুল জব্বার খানের ছেলে, তিনি এনায়েতুল্লাহ খান সাহেবের ভাই, ওবায়দুল্লাহ খান সাহেবের ভাই। তারপরেও কিন্তু রাশেদ খান মেনন এখন অবৈধ, এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু সুনির্দিষ্ট। আমি কথাটা এই কারণে বললাম যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে রোমান্টিক বিপ্লবের ধারণা, এই বিপ্লবের ধারণার সাথে বাস্তব জীবনের যে সংঘর্ষ, এটা কিন্তু অনিবার্য পরিণতি গ্রহণ করে। কারণ এখানে আমরা কম পয়সায় খাই, কম পয়সায় থাকি,
বা বাপের হোটেলের থেকে চলি, সেই কথাটা আমি এই কারণে বললাম যে ডাকসুর নির্বাচন অবশ্যই কেন ঘটেছে। গত সরকারের আমলে আপনি দেখেন যে কোরআনের আলো অনুষ্ঠান করতে গিয়া কিছু কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের ইমামের চাকরি গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আরও কথা বলেন 73 সালে এই ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা শব্দকে বাদ দেওয়া হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছিল মুসলমানদের পড়ার জন্য, সেখান থেকে আপনি ইকরা শব্দ বাদ দিয়েছেন। যদি পড়ো, এই ইকরা শব্দের অর্থ পড়ো, বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো বাদ দেয় তাহলে সেখানে বাকি কি থাকে? আড্ডা। তাহলে বিশ্ববিদ্যালয় তো আড্ডার জায়গা না, পড়ার জায়গা। তাহলে এই যে পরিবর্তনগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটেছে, নির্বাচনের মধ্যে তার ডাকসুর নির্বাচনে তার একটা বড় এফেক্ট পড়েছে, অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু এই এফেক্টটা থেকে যদি আপনি মনে করেন যে কথাটা আপনি বলছেন, সেখানে আমি একটু কথাটা শেষ করি, যেখানে কথা এই নির্বাচনের পরে আন্দোলন, এখন যে আন্দোলনের কর্মসূচি হচ্ছে তাদের মনে হচ্ছে যে এই নির্বাচন এবং আন্দোলন একই সূত্রে গাথা, অর্থাৎ তারা মনে করছেন আমরা একটা অর্জনের দিকে যাচ্ছি। তাহলে সেই অর্জনটা কি? সেই অর্জনটা হচ্ছে সরকারকে ফেলানো। সেই অর্জনটা হচ্ছে, তারা এই কথাটা বলছেন না, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তারা বর্তমান সরকারের অধীনে, ইউনূস সরকারের অধীনে নির্বাচনটা চাচ্ছেন না। এবং চাচ্ছেন না বলেই, অথবা অন্য ভীতিগুলো আছে, আমি সে অন্য ভীতি অনুমান ভিত্তিক কথা না যাওয়াই ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইরকম একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানেই হলো হাসিনার মতো সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার ফালাতে 15 বছর লাগছে, কারণ সে সরকার ছিল। ডক্টর ইউনূস সরকার না।